আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতে জানাবো শিরোনাম। পদ্মা ব্যারাজের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রী। গাজীপুরের সুধী সমাবেশে বললেন, কথা নয় কাজ করে বিএনপি। বিএনপি কর্মসূচি পালন করেছে যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করে। পাইকারিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1.5 টাকা বাড়ানোর প্রস্তাব পিডিবি। ক্যাপাসিটি চার্জ ও সিস্টেম লসের দায় গ্রাহকের ঘাড়ে চাপানোর অভিযোগ গণশুনানিতে। কোম্পানিগুলো থেকে বিদ্যুৎ নেই, নিজস্ব এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি কোম্পানি, এগুলোকে ফুয়েলের মূল্য পরিশোধ করতে হয়। যারা প্রস্তাব নিয়ে এসেছেন তাদের ব্যয়ের কথা কিন্তু বলেন, ব্যাংকে কত টাকা ডিপোজিট রেখে মুনাফা করছেন সে টাকার হিসাব নাই। এই সমস্ত স্বচ্ছতা জবাব দিতে নাই। সরকারি মনোপলিগুলো হবে হচ্ছে কস্ট টু কস্ট, সেইটাকে মুনাফার হিসাব এখানে দেখা হয়েছে চূড়ান্তভাবে। রাজধানী কালশীতে বস্তি উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, হামলা, আহত বেশ কজন, গুড়িয়ে দেয়া হলো শত শত ঘরবাড়ি, স্থাপনা। হামের সংক্রমণ এখন উদ্বেগজনক, আরও 6 শিশুর মৃত্যু। টিকা সংকট নিয়ে অন্তত 5 বার অন্তর্বর্তী সরকারকে চিঠি দেওয়ার দাবি ইউনিসেফের। পল্লবীতে শিশু রামিসা হত্যার দায় স্বীকার করে আসামি সোহেল রানার জবানবন্দি। ধর্ষণের পরই নির্মমভাবে হত্যা। ধাক্কায় দেখে মেয়ের একটা স্যান্ডেল আছে আর একটা নাই। এই যে দরজা ধাক্কায় যাচ্ছে, খুলতেছে, খুলে না। এই দরজা ধাক্কা খুলতে মিনিমাম 30 মিনিট চলে গেছে। এই 30 মিনিটের ভিতরে আমার মেয়ে নেই। রোববার থেকে শুরু হবে রাজধানীর 23 হাটে পশু বেচা কেনা, চলবে 5 দিন। দ্রুত বর্জ্য অপসারণ করতে চায় 2 সিটি কর্পোরেশন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে সীমান্তে কাঁটা তার দিতে বিএসএফকে প্রথম দফায় জমি দিল পশ্চিমবঙ্গ সরকার। অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার ও বাংলাদেশে ফেরত পাঠানোর ঘোষণা। রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। পদ্মা ব্যারাজের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, অন্যরা রাজনৈতিক বড় বড় কথা বললেও বিএনপি শুধু কাজের কাজ করে। গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশে তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে নয়, বরং কৃষি বাঁচাতেই খাল খনন করছে সরকার। প্রাকৃতিক দুর্যোগে বছরে গড়ে অর্থনৈতিক ক্ষতি প্রায় 32,000 কোটি টাকার। পরিসংখ্যান বলছে, যা জিডিপির প্রায় 2% সমপরিমাণ। এতদিন দুর্যোগ মোকাবেলায় ছিল না কোনো গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। এবার সেই যোগের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাজীপুরের টঙ্গীতে ইনস্টিটিউট ভবনের উদ্বোধন করেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রী যোগ দেন সুধী সমাবেশে। সেখানে বিএনপি সরকারের খাল খনন কর্মসূচির কারণ ও কার্যকারিতা তুলে ধরেন। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খননের সাথে কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। দীর্ঘদিন ধরে তিস্তা বাঁচাও শিরোনামে নদী রক্ষার আন্দোলন করে আসছে বিএনপি। ক্ষমতায় আসার পর পদ্মা ব্যারেজ করার উদ্যোগ নিলেও তিস্তা নিয়ে কোনো প্রকল্প পাশ হয়নি। অবশেষে সেই তিস্তা নিয়ে প্রধানমন্ত্রী জানালেন তার সরকারের পরিকল্পনার কথা। এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায়
বিএনপি কর্মসূচি পালন করেছে যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাল্লাহ বিএনপি সেটা করবে। এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। এর আগে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফিন শাকিব, যমুনা নিউজ, গাজীপুর। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। শুরু হলো বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া। অনুষ্ঠিত হচ্ছে গণশুনানি। প্রথম দিনে পাইকারি বিদ্যুতের দাম 21% বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। সেই হিসেবে প্রতি ইউনিটে দাম বাড়তে পারে প্রায় 1.5 টাকা। যুক্তি, জ্বালানি তেলের চড়া দাম ও টাকার অবমূল্যায়ন সামাল দিতেই এই উদ্যোগ। এতে ঘাটতি কমবে 16,500 কোটি টাকা। মিলেছে বাণিজ্যিক গ্রাহকদের জন্য আলাদা লাইনে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাবও। জ্বালানি তেলের দাম সমন্বয়ের পরই আভাস মিলছিল এবার বিদ্যুতের দাম বাড়বে। পাইকারি ও খুচরা দুই পর্যায়ে মূল্য সমন্বয়ে তোড়জোড় শুরু করে পিডিবি ও বিতরণ কোম্পানিগুলো। এর আগেই আইন সংশোধন করে বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে বিআরসিকে। সেই ধারাবাহিকতায় চলতি মাসের শুরুতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির প্রস্তাব পায় কমিশন। এবার পালা গণশুনানির। বুধবার সকালে সেই আয়োজনে পাইকারি প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1.5 টাকা অর্থাৎ গড়ে 21% বাড়ানোর প্রস্তাব করে পিডিবি, যার প্রভাব পড়বে প্রায় 5 কোটি গ্রাহকের ওপর। দাবি, এই সমন্বয় না হলে চলতি অর্থবছর ঘাটতি 62,000 কোটি টাকা ছাড়াবে, যা পরের বছর আরও 3,000 কোটি বাড়তে পারে। এই ভর্তুকির প্রায় 54%ই ব্যয় হয় পল্লী বিদ্যুতের পেছনে। 25-26 অর্থ বছরে নতুন প্রস্তাবে বিতরণ স্ল্যাব বদলানোর কথা বলেছে পিডিবি। সেই হিসাবে 0 থেকে 75 ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য আলাদা ধাপ থাকবে না। 200 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীরা থাকবেন একই স্ল্যাবে, যেখানে প্রতি ইউনিটের চলমান মূল্য 7 টাকা 20 পয়সা। এবার তা বাড়িয়ে 8 টাকা 65 পয়সা করার সুপারিশ করা হয়েছে। আমরা যে কোম্পানিগুলো থেকে বিদ্যুৎ নেই, নিজস্ব এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি কোম্পানি, এগুলোকে ফুয়েলের মূল্য পরিশোধ করতে হয় অনেকেরই ডলারে এবং অনেকেরই বিডিটিতে। তো আপনারা দেখেন যে একটা ডলার এনহ্যান্সমেন্ট এবং সাথে সাথে এই বাজারে ফুয়েলের যে মূল্য বৃদ্ধি, এটার আসলে অনেক মেকানিজম করা হয়েছে, অনেকভাবে আমরা বিভিন্ন ধরনের ট্যারিফ রিভিউ করার চেষ্টা করছি। পিডিবির এই প্রস্তাবের বিরোধিতা করেন ভোক্তা অধিকার রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীরা। দাবি জানান বিআরসি আইন সংশোধনের। অভিযোগ, বিতরণ কোম্পানির ক্যাপাসিটি চার্জ ও সিস্টেম লসের দায় চাপানো হচ্ছে গ্রাহকের ঘাড়ে। যারা প্রস্তাব নিয়ে এসেছেন তাদের ব্যয়ের কথা কিন্তু বলেন নাই। তাদের কতগুলি গাড়ি নতুন করে কিনেছেন, এগুলি নাই। তারপরে তারা ব্যাংকে কত টাকা ডিপোজিট রেখে মুনাফা করছেন, সে টাকার হিসাব নাই। তারপরে সিএসআর ফান্ডের তারা হিসাব নাই। এই সমস্ত স্বচ্ছতা জবাবদিহিতা নাই। নতুন একটা সরকার আসছে, আমরা আশা করব সেই সরকার বিআরসির আইন পরিবর্তন করে জনস্বার্থের আইন করবে এবং তারপরে ন্যায্যতার ভিত্তিতে গণশুনানির মধ্য দিয়ে তারা সিদ্ধান্ত নেবে। তার আগে এটা বন্ধ রাখেন। সরকারি মনোপলিগুলো হবে হচ্ছে কস্ট টু কস্ট, সেইটাকে মুনাফার হিসাবে এখানে দেখা হয়েছে চূড়ান্তভাবে। এভাবে করলে লাভ হবে বেশি, এভাবে করলে ট্যারিফ বাড়বে, এভাবে করলে মুনাফা করবে, আর মানুষ মরে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেদিকে কোনো খেয়াল নেই। এ সময় বিআরসি চেয়ারম্যান বলেন, শুনানি মানেই বিদ্যুতের দাম বৃদ্ধি নয়, তবে বাস্তবতা বিবেচনায় আন্তরিক হতে হবে পিডিবি, বিতরণ কোম্পানি ও গ্রাহকদের। দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন আছে যে আমরা সোলারকে যদি আমরা উৎসাহিত করি, ভবিষ্যতে সোলারের উৎপাদন যদি বৃদ্ধি পায়, নিঃসন্দেহে আপনার অধিকতর খরচ যেখানে হচ্ছে এই খরচটা কমে আসবে এবং নিঃসন্দেহে এটা জনগণের উপর যে বোঝা এটা কমবে। পরের সেশনে প্রতি ইউনিট বিদ্যুৎ সঞ্চালনের দাম 60% বাড়ানোর প্রস্তাব করে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। গণশুনানির দ্বিতীয় দিনে বৃহস্পতিবার খুচরা পর্যায়ে দাম নিয়ে আলাদা প্রস্তাব দিবে বিতরণ কোম্পানিগুলো। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় রণক্ষেত্র হয়ে ওঠে কালশী এলাকা। আহত হয় বেশ কজন। সিটি কর্পোরেশন ও গৃহায়ণ কর্তৃপক্ষের অভিযানে বাধা দেয় বস্তিবাসী। বাধার মুখে ঘটনাস্থল ছেড়ে যান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উচ্ছেদকর্মীরা। পরে প্রস্তুতি নিয়ে আবারও শুরু হয় অভিযান। ভেঙে দেওয়া হয় শত শত ঘরবাড়ি, দোকানপাট। উচ্ছেদ অভিযান ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ। বস্তিবাসীর বাধার মুখে রণক্ষেত্রের চেহারা নেয় কালশীর বাউনিয়াবাদ এলাকা।
স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বস্তিতে বসবাস প্রায় 15,000 মানুষের। বুধবার দুপুরে রাজধানীর মিরপুরের এই সরকারি জায়গা দখলমুক্ত করতে অভিযানে যায় সিটি কর্পোরেশন ও গৃহায়ণ কর্তৃপক্ষ। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর চড়াও হয় বস্তিবাসী। তাদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব ঘোষণা বা পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই হঠাৎ অভিযান চালানো হয়েছে। কেন এই উচ্ছেদ অভিযান, সেই প্রশ্ন তুলেন স্থানীয়রা। একই সঙ্গে পুনর্বাসনের দাবি জানান তারা। গরিব মানুষ আমরা এই যে করে আমরা খাই, ব্যবসা করে যে আমার দিল একটা আসার ভাই, এমন আসার দিচ্ছে ভাই, শূন্য ছাড়া হয়ে গেছি ভাই, কিচ্ছু নাই। দূর থেকে ওনাদের নোটিশ আইছে, আমাদের তো আমরা তো পাই নাই, তো সে কারণে মনে করেন আইসা সব কিছু মনে করেন ভাই গেটে দিতে আছে, পরে পাবলিক ক্ষিপ্ত হয়ে মনে করেন ওনাদের মারছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার পর ফের শুরু হয় উচ্ছেদ অভিযান। প্রশাসনের দাবি, সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান চলবে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। হাম এবং উপসর্গে 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় 2, বরিশালে 2, সিলেটে 1 এবং খুলনায় প্রাণ গেছে 1 জনের। দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 1408 জন। বরিশাল শের-ই বাংলা মেডিকেলের রোগের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন 55 জন। মোট ভর্তি রোগীর সংখ্যা 204 জন। সিলেটেও বাড়ছে রোগীর সংখ্যা। বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 92 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন 21 জন। এছাড়া রাজশাহী, খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও হাম এবং উপসর্গ নিয়ে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও শয্যা সংকটে বেঁচে বা বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা চলছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করছিল ইউনিসেফ। দিয়েছিল 5টি চিঠি, তবে হামের প্রাদুর্ভাব নিয়ে কিছু বলা হয়নি। সংস্থাটি জানায়, টিকা কিনতে অর্থ নয়, ছিল ক্রয় সংক্রান্ত জটিলতা। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। বলেন, টিকার ঘাটতি হাম প্রাদুর্ভাবের ঝুঁকি বাড়িয়েছে। পুরনো এক ভাইরাসের নতুন বিপর্যয়ে বাংলাদেশ। প্রতিদিন সন্তানের নিথর মরদেহ নিয়ে ফিরতে হচ্ছে কোনো না কোনো বাবা মাকে। এ পর্যন্ত ঝরে গেছে অন্তত 481 শিশুর প্রাণ, আর আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে 66,000। কেন এমন পরিস্থিতি হলো, দায় কার? এ নিয়ে আলোচনা সমালোচনা দেশ জুড়ে। অবশেষে নিজেদের অবস্থান তুলে ধরল ইউনিসেফ। তারা জানায়, হামের জন্য প্রতি বছর 7 কোটি টিকা কেনে সরকার। গত বছরের আগস্টে ইপিআই এর জন্য টিকা দেয় তারা, যা প্রয়োজনের তুলনায় 3 ভাগের 1 ভাগ। এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে বারবার সতর্ক করা হয় বলেও জানায় সংস্থাটি। From 2024 into 2025 into 2026 repeatedly warning. আমরা 2024, 25 এবং 26 সালেও টিকা সরবরাহ নিয়ে সরকারকে সতর্ক করেছি। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আমাদের 10টির মতো মিটিং হয়েছে। তবে প্রাদুর্ভাব নিয়ে আমরা কিছু বলিনি, কারণ এটা আমাদের দায়িত্ব না। We would be ringing a bell saying warning, 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 be careful. ইউনিসেফ জানায়, তারা টিকা বিক্রি করে মুনাফা করে না। টিকা সরবরাহের ঘাটতির কারণ অর্থ নয়, কেনাকাটার প্রক্রিয়ায় জটিলতা। টেন্ডারের মাধ্যমে ভ্যাকসিন কিনতে গিয়ে সময় নষ্ট হয়েছে। About the decision to delay procurement. So the government চাহিদার 50 ভাগ টিকা ওপেন টেন্ডারে কেনার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। তারা যে কোনো পদ্ধতিতেই টিকা কিনতে পারে, তবে টিকার মতো জীবন রক্ষাকারী ওষুধ এই পদ্ধতিতে কেনাকাটার ঝুঁকি আছে। কোনো কারণে টেন্ডার বাতিল হলে তা সংকট তৈরি করবে। অন্য টিকার মতো দেশে পোলিও টিকারও ঘাটতি ছিল। এ নিয়ে শঙ্কিত ইউনিসেফ। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী মিরপুরের 7 বছরের শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার গ্রেপ্তার হলেও পরিষ্কার নয় খুনের মোটিভ। পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে চলছে তদন্ত। দৃষ্টান্তমূলক বিচার চাইছে পরিবার এবং স্থানীয়রা।
ফুলে ভরা আঙিনা ছিল পরিবারের। সেই বাগিচার সবচেয়ে সুন্দর ফুলটি ঝরে গেছে মানুষরূপী পিশাচের হাতে। রামিসাহীন ফুলগুলো যেন বিবর্ণ, সৌরভহীন আজ। পঞ্চমতলা ভবনের 3 তলায় ভাড়া থাকতো রামিসার পরিবার। পাশের ফ্ল্যাটেই থাকতেন সোহেল রানা। প্রতিবেশীরা জানায় মঙ্গলবার দুপুরের পর কোনো এক সময় রানা তার রুমে নিয়ে যায় রামিসাকে। পরিবারের অভিযোগ, দীর্ঘ সময় খোঁজ মিলছিল না। রামিসার এক পাটি জুতো রানার ফ্ল্যাটের সামনে পড়ে থাকাতে সন্দেহ হয় তার মায়ের। ডাকাডাকির পরও দরজা না খোলায় সন্দেহ বাড়ে। এরপর রামিসার পরিবার ও স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়ের মস্তকহীন দেহ দেখতে পান। শিশুটিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ তাদের। নিচে 2-3টা ছোট ছোট বিড়ালের বাচ্চা আছে, মনে করছে ওখানে খাবার দিতে গেছে, ওখানেও নাই। তখন এসে পাগলের মতো খোঁজা শুরু করছে। তো দেখে তারপরে তাকায় দেখে মেয়ের একটা স্যান্ডেল আছে আর একটা নাই। এই যে দরজা ধাক্কাইতেছে খুলতেছে, খোলে না। এই দরজা ধাক্কা খুলতে মিনিমাম 30 মিনিট চলে গেছে। এই 30 মিনিটের ভিতরে আমার মেয়ে নাই। এই ঘটনায় ক্ষুব্ধ শোকাহত স্থানীয়রা। অভিযুক্তের বিচার ও সর্বোচ্চ সাজার দাবি তাদের। বাচ্চাটা গল্লাটা ছিল না, বুঝে কাটার তুলে করে আছে, উলঙ্গ ছিল। আচ্ছা, রাস্তা অনেক রক্ত জমা হচ্ছে। ওই মতো একটা বাচ্চা, এত সুন্দর চেহারাটা, বাচ্চাটা দেখলে আমরা বিল্ডিং উঠানামা করি, আঙ্কেল আঙ্কেল করে ডাকে। এত সুন্দর ব্যবহার আচার, তা বলার কোনো ভাষা নাই, বুঝছেন? এত কষ্ট লাগলো। ও যেভাবে বাচ্চাটার সাথে মানে যে অত্যাচারটা করছে, সেটা ওদের সাথে তাই সেম কাজটা হওয়ার দরকার। তো ও বুঝুক, ওরও তোদের বাচ্চা আছে, ওরও তো একটা মা বাবা। ওরা কিভাবে অন্যজন মা বাবাদের এইভাবে বুকটা খালি করে দিল। এ ঘটনায় মামলার পর প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে চলছে তদন্তে কেমিক্যাল রিপোর্টের পরে এটা আমরা কনফার্ম হতে পারবো যে এই মেয়েটা সাথে তার যৌনকর্ম হয়েছে কি হয়নি। আমরা ধারণা করতেছি, এটা আমাদের ধারণা যে তার সাথে কোনো যৌনকর্ম হয়েছে। এইটা যখন হয়তো ব্লিডিং বা অন্য কিছু হয়েছে বা এটা টের পেয়ে যাবে, তখন সে এই ডেড বডিটাকে তাকে মেরে ফেলে ডেড বডিটা গুম করার জন্য সে পরিকল্পনা করছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মোট 23টি হাট বসছে এবার। ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন পশুর হাট থাকবে 5 দিন। আর দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন কোরবানি হওয়ার 8 ঘন্টার মধ্যে মহানগরীকে পরিচ্ছন্ন করা হবে। এদিকে ডিএনসিসি অডিটোরিয়ামে হাট ব্যবস্থাপনায় ইজারাদার সহ সংশ্লিষ্টদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয় পশু বিক্রির অর্থ থেকে 5% হাসিল নিতে পারবেন ইজারাদার। কোরবানির ঈদ বাকি আর মাত্র সপ্তাহখানেক। এরই মধ্যে শুরু হয়েছে কোরবানির পশুর হাটের গোছগাছ। বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে কোরবানির হাট ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। ডিএনসিসি এলাকায় 12টি হাট বসবে জানিয়ে প্রশাসক জানান উত্তর সিটিতে পশুর হাট থাকবে 5 দিন। এর বাইরে যেতে পারবেন না ইজারাদাররা। নির্ধারিত সময়ের মধ্যে হাটের স্থাপনা সহ বর্জ্য অপসারণ করতে হবে তাদের। গরুর হাটের যে ভৌগোলিক অবস্থা, আয়তন ক্ষেত্র, সেই আয়তনের মধ্যে আছে কিনা, আমার সেই ইজারাদার সেই আয়তনটাকে মেনে চলছে কিনা, এটুকু তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই আয়তনের বাইরে যদি রাস্তার উপরে চলে আসে, সেটা একটা প্রশ্ন থাকতে পারে। সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিব বলেছি। ডিএনসিসির প্রশাসক আরও বলেন পশু বিক্রির অর্থ থেকে 5% হাসিল নিতে পারবেন ইজারাদার। এর বাইরে গরু বিক্রেতার কাছ থেকে আর কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। ইজারার জন্য 5% টাকা হাসিল নেওয়া যাবে, এর বাইরে কোনো ধরনের কোনো অর্থনৈতিক লেনদেন হবে না, স্পষ্ট বলা আছে। যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা আমরা দেখতে পারবো। এদিকে সকালে সবজি বাগান ল্যান্ডস্কেপিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন ডিএসসিসিতে 11 জায়গায় হাট বসবে। পশু কোরবানি হওয়ার 8 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণই লক্ষ্য। আমরা 11টা হাটের অনুমতি দিয়েছি এবং যথারীতি আমরা তাদের একটা সীমাবদ্ধতা দিয়েছি, কিছু নিয়ম শৃঙ্খলা দিয়েছি যাতে সেগুলো তারা মেনে চলে। কারণ আমরা চাই ক্রেতা বিক্রেতার কারো যাতে কোনো অসুবিধা না হয়। একদম ঈদের দিন, ঈদের আগের দিন হাট শেষ হয়ে যাওয়ার রাত্রি থেকেই ক্লিনিং শুরু হয়ে যাবে এবং পরের দিন কোরবানি হওয়ার পরে 8 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ঢাকা মহানগরীকে আমরা পরিচ্ছন্ন করে দেব। হাটগুলোতে পশু ডাক্তারের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলেও জানান প্রশাসকরা।
এদিকে উত্তরবঙ্গের অন্যতম বড় কোরবানির পশুর হাট রাজশাহীর সিটি হাট এখন বসছে প্রতিদিনই। সাধারণত প্রতি রবি ও বুধবার হাট বসলেও এখন প্রতিদিনই উঠছে গরু মহিষ, তবে বেচাকেনা কিছুটা কম। বিক্রেতারা জানান হাটে ক্রেতা কম, তারা গরুর ভালো দাম না বলায় বিক্রিও কম। আর ক্রেতারা জানান কোরবানির পশুর দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। 3 মনের গরুগুলার দাম ধরেন 105, 110 এরকম। আপনার মাঝারি গরুগুলা, ছোট গরুগুলার একটু দাম বেশি। গরুর দাম তুলনামূলক কম, পাটিও কম। আমাদের কাছে মনে হচ্ছে দাম বেশি যারা কিনছি, আর যারা বেচছে তারা আবার বলছে দাম কম। গরু তো অনেক আসছে, দামও অনেক বেশি বেশি বলে ব্যাপারটা। নওগাঁর হাটগুলোতে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, দাম হাঁকা হচ্ছে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা। আর ছোট আকারের গরু মিলছে লাখ টাকার মধ্যেই। তবে সিরাজগঞ্জের বিভিন্ন হাটে পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতার সংখ্যা এখনও তুলনামূলক কম। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, খালাস পেয়েছেন 5 জন। দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিক এই রায় দেন। গত বছরের 23 সেপ্টেম্বর চকরিয়া পূর্ব মাইজপাড়া এলাকায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাতির জন্য জড়ো হয় ডাকাতরা। খবর পেয়ে তানজিম সারোয়ার নির্জনের নেতৃত্বে রাত 3:30টার দিকে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশের। সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার একজন ডাকাতকে আটক করলে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অন্য ডাকাতরা। সেনা সদস্য তানজিম সারোয়ারকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে তারা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় সেনাবাহিনী বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা করে। চোখ বন্ধ করে একতরফা সাক্ষী নিয়ে দণ্ডিত করা যায় না। তারা সেফা সাক্ষী দিয়েছে, এগুলা বিবেচনা করা হয়েছে, সার্কামস্ট্যান্স বিবেচনা করা হয়েছে, সব কিছু বিবেচনা করে ন্যায় বিচার করা হয়েছে। কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে 2 এসএসসি পরীক্ষার্থী মারা গেছেন। নিহতরা হলেন সদর উপজেলার হাটশরীপুর এলাকার সাকিবুল ইসলাম এবং অপূর্ব ইপ্তি তাইফ। পরিবার ও ফায়ার সার্ভিস জানায় এসএসসি পরীক্ষা শেষে দুপুরে 2 বন্ধু গড়াই নদীতে গোসলে যায়। এ সময় স্রোতে তলিয়ে যায় 2 জন। স্থানীয়রা টের পেয়ে উদ্ধার কাজ শুরু করে, পাশাপাশি খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে 2 জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে প্রাণ হারিয়েছেন 4 শ্রমিক। খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয়দের অভিযোগ, দ্রুত দেয়াল ভেঙে উদ্ধার কাজে ভবন মালিকের সম্মতি না পাওয়ায় একসাথে ঝরে গেছে 4টি প্রাণ। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার গলানিয়া গ্রাম। স্থানীয় আলী মিয়ার বাড়িতে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাঙ্কে কাজ করছিলেন হৃদয় ও মেহেদি হাসান। বুধবার দুপুরে তাদের কোনো সাড়া না পেয়ে ট্যাঙ্কের ভেতরে নামেন আরমান ও ইমাম নামের অন্য 2 শ্রমিক। এরপর থেকে সাড়া মিলছিল না 4 শ্রমিকের কারো। স্বজনদের দাবি স্থানীয়রা দ্রুত দেয়াল ভেঙে উদ্ধারের পরামর্শ দিলেও রাজি হননি ভবনের মালিক আলী মিয়া ও তার স্ত্রী। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। আর আমার বাড়ি বলে দিছে না, সবাই কইছে ওয়াল বাইঙ্গা বাই করতে হেরা যে মালিকে দিছে না ওয়াল বাংবার লেগে। বিল্ডিং এর দ্বারে উনি জরুরি মনে করছে, উনি মানুষগুলার জরুরি মনে করছে না, যার জন্য এই মানুষগুলা মৃত্যু হয়েছে। বাড়ির মালিক আলিমিয়া ডুয়াইছে যে ভিতরে ঢুকছে বাইরনার দিক যাও করে সে একজন করে 4 জন দিয়ে ডুয়াইছে। মাল সামাল নিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি আবার আসছে, আইসা প্রায় 2-3 ঘন্টা পরে ওদেরকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে বিকেল 5:30টার দিকে সেপটিক ট্যাঙ্ক থেকে 4 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রাথমিক ধারণা, পাইপ দিয়ে পুরনো সেপটিক ট্যাঙ্কের সাথে সংযোগ দেয় নির্মাণাধীন ট্যাঙ্কেও বিষাক্ত গ্যাস জমে। এ কারণেই মৃত্যু হয় 4 শ্রমিকের। আমরা 17:45 সময় 4 জন ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করি। ট্যাঙ্কিতে পড়ে পাওয়ার কারণে ওনাদের গ্যাসের কারণে মৃত্যুটা হচ্ছে বলে আমরা ধারণা করছি প্রাথমিকভাবে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, মরদেহগুলো উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করছেন তারা। লিখিত অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা হবে। আমরা নিজেরাও ইন্টারনাল ইনভেস্টিগেশন, কারো অবহেলা বা বিচ্ছেদে থাকলে সেটা আইনানুগ ব্যবস্থা হবে।
ঈদুল আজহার মাত্র কয়েকদিন আগে এমন দুর্ঘটনায় হতবাক নিহতের স্বজনরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। গত ১৯ বছর বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি, এমনটা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় জেলাটিকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে। দুপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান সদ্য ঘোষিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বগুড়ায় একটি আধুনিক বিমানবন্দরের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বিগত স্বৈরাচার ভোটচোর সরকার বগুড়ার নামে কোনো উন্নয়ন হতে দেয়নি। বগুড়াবাসীর জন্য আরও অনেকগুলি সুখবর রয়েছে। ইতিমধ্যেই বগুড়াবাসী জানে, এই সিটি কর্পোরেশন গঠন হওয়ার সাথে সাথে আমরা বগুড়াতে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ করতে যাচ্ছি। রাজুকে রাদুলে বগুড়া ওয়াসা হবে। এবার গুমের মামলার আসামি হচ্ছেন সাবেক আইজিপি বেনজির আহমেদের ক্যাশিয়ার রিফাত নিলয় জোয়ারদার। তাকে মামলায় গ্রেপ্তার দেখাতে ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আবেদন জানানো হয়েছে। আগামী ২৪শে মে তাকে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়, রিফাত নিলয় জোয়ারদার ধানমন্ডি ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সহ আওয়ামী লীগের কয়েকজন নেতার প্রত্যক্ষ নির্দেশনা ও প্রশ্রয়ে সারা দেশে গুম সংঘটিত হয়। রিফাত নিলয় জোয়ারদারের প্রত্যক্ষ নির্দেশনা ও প্রশ্রয়ে গুমের শিকার হন অনেকেই। ভিকটিম মোহাম্মদ মশির রহমান সহ একাধিক ব্যক্তিকে ডিজিএফআই এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন গোপন বন্দিশালায় অবৈধভাবে আটক করে রাখা হয়। এর ফলে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয় বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। ফলে তাকে গুমের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আর্জি জানানো হয়। বাংলাদেশে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রথম দফায় বিএসএফকে ২৭ কিলোমিটার দীর্ঘ জমি দিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। রাজ্য সচিবালয় ভবন নবান্নে জরুরি বৈঠক শেষে জমি হস্তান্তর করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংবাদ সম্মেলনে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরের ঘোষণাও দেন তিনি। পশ্চিমবঙ্গের বিজেপির মুখ্যমন্ত্রী হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী। ২ সপ্তাহ না পেরুতেই বুধবার রাজ্য সচিবালয় ভবন নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক শেষে প্রথম দফায় বেড়া নির্মাণের জন্য ২৭ কিলোমিটার জমি দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের ২২০০ কিলোমিটার সীমান্তের মধ্যে ১৬০০ কিলোমিটারই কাঁটাতারের বেড়া রয়েছে। আগের সরকারের ভোট ব্যাংক রাজনীতির কারণে বাকি ৬০০ কিলোমিটারে বেড়া দেওয়া সম্ভব হয়নি। ২৭ কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন। আমরা সেটা সূচনা করলাম। যেখানে যেখানে সীমান্ত সুরক্ষার প্রশ্নে কাঁটাতার দেওয়া সম্ভব আমরা অতি দ্রুততার সঙ্গে তুলে ধরব। কেন্দ্রীয় সরকারের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ অবিলম্বে কার্যকরের ঘোষণাও দিয়েছেন শুভেন্দু অধিকারী। জানান, অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে তুলে দেওয়া হবে বিএসএফ এর কাছে। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে। ভারত জুড়ে অপরাধ, ধর্ষণ ও নারী নির্যাতনের পেছনে অনুপ্রবেশকারীদের দায়ী করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই রাজ্যে এবং দেশে নানা জায়গায়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।